বাংলাদেশের রাজনীতি বদলে গেছে, সেই সঙ্গে বদলে গেছে পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক এই খেলা। বাংলাদেশকে বলা হয়ে থাকে বা নতুন ভূরাজনৈতিক যুদ্ধক্ষেত্র। কিন্তু কেন এমনটি বলা হয়ে থাকে? এই বলার পেছনে শেখ হাসিনার কি অবদান নেই? শেখ হাসিনার অবদান যেমন রয়েছে, শেখ হাসিনার ফিরে আসার বার্তারও অবদান রয়েছে, এবং সেই ব্যাপারটা কতটা ভয়াবহ হতে পারে সেটার ছবি অঙ্কন করার চেষ্টা করব আজকে দি বাংলা পালসের এই আয়োজনে। এছাড়াও সীমানার যে কোনো দেশ, বিশেষত ভারত, যদি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, বাংলাদেশের উপর কোনো প্রকারের চাপ প্রয়োগ করে কোনো কিছু আদায় করতে চায়, তাহলে কোন কোন পথে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারে সেগুলো আজকে চিহ্নিত করব। এবং কোন একটি ইতিবাচক দিক যদি তারা লাভ করতে পারে, বজায় রাখতে পারে, তাহলে এই দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দেশটিতে শান্তি বিরাজ করতে পারে, সেই ব্যাপারটার একটা রোড ম্যাপ আজকে অঙ্কন করার চেষ্টা করব। তার আগে শেখ হাসিনার ফিরে আসা নিয়ে আওয়ামী নেতা রাশেক রহমান টকশোতে কি বলেছিল একটু শুনে আসি। আমার রিডিং হচ্ছে, যতক্ষণ না এসকনের সাবেক নেতা এই চিন্ময় তার জামিন না হবে এবং যতক্ষণ না আওয়ামী লীগ 4 থেকে 5টা সফল একেবারে নিশ্চিদ্র হরতাল বাংলাদেশে পালন না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত ফিরে আসার পরিবেশ তৈরি হয়েছে বলে আমি মনে করি না। একটা আশ্চর্য কথা বললেন উনি। শেখ হাসিনার ফেরার সঙ্গে চিন্ময় প্রভুর কি সম্পর্ক থাকতে পারে? কি সম্পর্ক থাকুক সেটা আমরা জানি না, তবে এ সম্পর্ক যে অস্থিতিশীলতার, এ সম্পর্ক যে বাংলাদেশকে চাপে রাখার, আর এই সম্পর্ক যে নাশকতা এবং বিচ্ছিন্নতা তৈরি করার, সেটা খুব সহজেই অনুমেয়। সেই ব্যাপারগুলো আমরা আলোচনা করব আরেকটু পরে, কিন্তু তার আগে প্রেক্ষাপটটা একটু বুঝে নিই। বিগত আওয়ামী সরকারের আমলে 15 থেকে 16 বছর ভারত শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গেই সম্পর্ক বজায় রেখে চলেছিল। তারা বিরোধী দলগুলোর সঙ্গে, বাংলাদেশের মানুষের সঙ্গে, বাংলাদেশের যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে তাদের কারো সাথেই ন্যূনতম সম্পর্ক বজায় রাখেনি, এবং তারা শেখ হাসিনাকেই মনে করে নিয়েছিল তাদের ঘরের, এবং আওয়ামী লীগকেই মনে করে নিয়েছিল একমাত্র বন্ধু, যার ফলে সীমানার প্রতিবেশী ভারত অনেকটা প্রভুর মতো আচরণ শুরু করে দিয়েছিল বাংলাদেশের উপরে। কিন্তু শেখ হাসিনার পলায়নের ভেতর দিয়ে সেই সম্পর্কে যে একটা চির এবং ফাটল ধরেছে, সেটা চীন এবং পাকিস্তানের অনুপ্রবেশের মাধ্যমে কিন্তু স্পষ্ট বোঝা যায়। কারণ আমরা জানি যে চীন কিভাবে বাংলাদেশকে বিনিয়োগ সহায়তা দিচ্ছে, বাংলাদেশের বিভিন্ন আমলারা কেমন করে পাকিস্তানে ট্রেনিং নিতে যাচ্ছে, দীর্ঘদিন পর করাচি বন্দর থেকে জাহাজ এসে বাংলাদেশের বন্দরে ভিড়ছে, এবং বাংলাদেশে হাঙ্গর শ্রেণীর সাবমেরিন পাঠাচ্ছে পাকিস্তান, এবং একই সঙ্গে JF-17 থান্ডার বিমান কেনার প্রচেষ্টাও চলছে পাকিস্তানের সঙ্গে। অতএব সম্পর্ক নানান রকম ভাবে এগিয়ে যাচ্ছে বিভিন্ন দেশের সঙ্গে। এবং সম্প্রতি যখন তারেক রহমান সাহেব চীন সফর করে দেশে ফিরলেন, ঠিক সেই সময়ই শেখ হাসিনা দেশে ব্যাক করার ঘোষণাটি দিলেন। এই সম্পর্কগুলোকে কি দুয়ে দুয়ে 4 মেলানোর কোনো বিষয় থাকে? যদি তাই হয়ে থাকে, তাহলে চিন্ময় প্রভুকে ইসকনের নেতা, এবং বলা হয়ে থাকে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ইসকন। তাহলে বোঝা গেল এটা একটা ট্রাম্প কার্ড হতে পারে যে ইসকনের মাধ্যমে বাংলাদেশে একটা বিচ্ছিন্নতা সৃষ্টি করার। এই আলোচনাটাতে আসছি, কিন্তু তার আগে বুঝে নেই ইতিহাসে কি এমন ঘটনা আছে কিনা। বাংলাদেশের ক্ষেত্রে ইতিহাসে এমন ঘটনা আছে। 1975 সালে কাদেরিয়া বাহিনী, বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তারা আত্মগোপনে চলে যায়। এই কাদেরিয়া বাহিনী মানে বঙ্গবীর কাদের সিদ্দিকীর কাদেরিয়া বাহিনী। বলা হয়ে থাকে তারা অনেকটা আত্মগোপনে চলে যায়, এবং আসামে তারা নানান প্রশিক্ষণ গ্রহণ করে, এবং সীমান্তে উত্তেজনা তৈরি করার ক্ষেত্রে এই কাদেরিয়া বাহিনীর অবদান রয়েছে। বিভিন্ন ইতিহাসবিদ, গবেষণা এবং নানান প্রবন্ধের মাধ্যমে এমন কথা বারংবার উঠে এসেছে। আরও একটি ব্যাপার বাংলাদেশের ইতিহাসে রয়েছে, সেটা হলো পার্বত্য চট্টগ্রাম। আর এই পার্বত্য চট্টগ্রামের মাধ্যমে দীর্ঘদিন বাংলাদেশে অস্থিতিশীল অবস্থা বিরাজ করেছিল, বিশেষত চট্টগ্রাম বিভাগে। অনেক সীমানার প্রতিবেশীরা এখানে রসদ দিয়েছে, মদদ দিয়েছে, এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। পরবর্তীতে 1997 সালে পার্বত্য শান্তি চুক্তি হওয়ার মাধ্যমে এই ঘটনাটা অনেকখানি কমে আসে, তবে তা পুরোপুরি এখনো বন্ধ হয়নি। এবার আসুন, বাংলাদেশকে অস্থিতিশীল করার ব্যাপারে কোন 3টি পথকে বেছে নিতে পারে যে কোনো সীমানার প্রতিবেশী
যদি বাংলাদেশকে তারা অস্থিতিশীল করতে চায়, বিচ্ছিন্নতাবাদীদের খপ্পরে ফেলতে চায়, এমনকি কোনো কিছু আদায়ের লক্ষ্যে বাংলাদেশকে চাপ প্রয়োগ করতে চায়, তাহলে ব্যাপারগুলো কি? প্রথম যে ব্যাপারটি সেটা হলো সীমানার যে বাহিনীগুলো রয়েছে, সীমানায় যে সমস্ত কট্টরপন্থী মানুষজন রয়েছে, গোষ্ঠী রয়েছে, তাদেরকে উস্কে দেওয়ার মাধ্যমে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারে। কারণ সীমানা এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস, যে গুরুত্বপূর্ণ জিনিসের দুই দেশের আবেগ থাকে চূড়ান্ত লেভেলে, আর সেখানে কোনো গোষ্ঠীকে ট্রিগার করে ওই দেশের বিপক্ষে কাজে লাগাতে পারলে সীমানার প্রতিবেশীরা খুব সহজেই তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে। 2 নম্বর যে গুরুত্বপূর্ণ পথ সেটা হলো বাংলাদেশের ভেতরে যে আঞ্চলিক কট্টরপন্থী ধর্মীয় গোষ্ঠী বা উগ্রবাদিতা রয়েছে, সেই সমস্ত সংগঠনগুলোকে তারা উস্কে দিয়ে, মদদ দিয়ে, রসদ দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। তাহলে প্রথম কথা গেল সীমান্ত, দ্বিতীয় কথা গেল দেশের ভিতরে থাকা উগ্রবাদী সংগঠনগুলো। সেটা হতে পারে হিন্দুত্ববাদী সংগঠন, হতে পারে মুসলিম উগ্রবাদী সংগঠন, হতে পারে অন্য কোনো গোষ্ঠী। আর বিশেষ করে 3 নম্বর যে সম্ভাবনার পথ সেটি হলো পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন ধরনের বিদ্রোহী গোষ্ঠী, যেমন কুকিচিন। এদেরকে সহায়তা দেওয়ার মাধ্যমে অস্ত্র, রসদ, টাকা পয়সা, ট্রেনিং সবকিছু দেওয়ার মাধ্যমে এই দেশগুলোকে, এই অঞ্চলগুলোকে আলাদা করে স্বাধীনতা বা ইত্যাদি লোভ দেখিয়ে দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চলতেই পারে। কারণ আমরা এর আগে ভারত থেকে বহুবার নানান রকম হুমকি পেয়েছি। ভারতের টেলিভিশন সাংবাদিকরা তো সরাসরি বলেছে বাংলাদেশ আর থাকবে না। রংপুর বিভাগকে তারা নেয়ার জন্য তাদের কৌশলবিদরা কলাম লিখছে। আসামের মুখ্যমন্ত্রী তারা সরাসরি পত্রপত্রিকা সহ টেলিভিশন সাক্ষাৎকারে বলছে রংপুর এবং চট্টগ্রাম বিভাগকে তারা নিয়ে নিতে চায়। ফেনী দিয়ে তারা এই চট্টগ্রাম বিভাগ এবং রংপুর বিভাগকে কেটে নিতে চায়। নানান রকম হুমকি ধামকি তো আমরা শুনছি। আমরা বিভিন্ন সময় কুকিচিনের অপকর্মের কথা শুনছি। এছাড়াও বিভিন্নভাবে ধর্মীয় গোষ্ঠীগুলোকে উস্কে দিয়ে রাম মন্দির নির্মাণ, বিভিন্ন ধরনের মন্দির নির্মাণের নাম করে মানুষগুলোকে একত্রিত করবার চেষ্টা, এই ব্যাপারটা তো নতুন নয়। তবে 4 নাম্বার যে পথটি খোলা রয়েছে সেই পথটি মূলত শান্তির পথ, ইতিবাচকতার পথ। সেই পথটি হলো বাংলাদেশের মানুষের সঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের মানুষ যাদেরকে সরকারে নির্বাচন করেছে তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, ব্যক্তির সঙ্গে সম্পর্ক না করে বাংলাদেশের মানুষের সঙ্গে, বাংলাদেশের গণতন্ত্র এবং সিস্টেমের সঙ্গে সংহতি প্রকাশ করা, সেটি ইতিবাচক দিক। দুই দেশের জন্য কল্যাণকর, স্বাভাবিক, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য এটা খুব জরুরি। তো বাংলাদেশকে যদি কেউ অস্থিতিশীল করতে চায় তাহলে 3টা সম্ভাব্য পথ হতে পারে। 3টা সম্ভাব্য পথের একটি হলো সীমান্ত, 2 নাম্বার হলো দেশের ভিতরে থাকা বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী এবং উগ্র গোষ্ঠী, 3 নাম্বার হলো পার্বত্য চট্টগ্রামের বিদ্রোহী গোষ্ঠীগুলো। এই 3টি, এবং এর সঙ্গে সাম্প্রতিক সময়ে যুক্ত হয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনার ফেরার ব্যাপারটা ওই ভিডিওটাতে আবার একটু মনে করিয়ে দিতে চাই। এই যে চিন্ময় প্রভু সাথে যদি ছাড়া পায় এবং বেশ কয়েকটা হরতাল যদি সফলভাবে পালন করতে পারে, যে কথাটি বললেন আওয়ামী নেতা রাশেক রহমান, সেটা থেকে কি বোঝা যায়? তার মানে শেখ হাসিনার ফেরাটা নির্ভর করবে বাংলাদেশকে কতখানি অস্থিতিশীল করতে পারছে ভারত তার উপরে। নইলে কেন 2 বছর পর হঠাৎ করে উনি দেশে ফেরার এরকম বার্তা দেবেন? আর দেশে ফেরে খুব সুন্দর ভদ্র মানুষের মতো উনি কি জেলে যাবেন? এটা কি খুব স্বাভাবিক? নাকি এমন কিছু ক্ষেত্র উনি তৈরি করবেন যাতে উনি এসে এখানকার হোল্ড বা পরিস্থিতি নিতে পারেন? আর সে পথটা কি কোনো স্বাভাবিক প্রক্রিয়া হতে পারে? শুনতে ভালো লাগে উনি এসে গ্রেপ্তার হবেন, উনি এসে কারাবরণ করবেন, দরকার হলে ওনার সাথে সিনিয়র নেতৃবৃন্দরাও এসে যুক্ত হবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আওয়ামী লীগকে যারা চেনে, আওয়ামী লীগের ট্র্যাক রেকর্ড যারা জানে, ইভেন 15 বছরের যে অপশাসন এবং ফ্যাসিস্ট কার্যক্রম যারা জানে, তারা এই ঘটনা পুরোপুরি অনুমেয় হওয়া স্বাভাবিক যে অস্থিতিশীল অবস্থা তৈরি ছাড়া বাংলাদেশে প্রবেশের শেখ হাসিনার তেমন কোনো সুযোগ নেই। আর এই পথগুলো যে বেছে নিতে পারে ভারত সহ অন্যান্য গোষ্ঠী, সেটা খুব সহজেই বোঝা যায়। এবার আসুন বাংলাদেশের জন্য করণীয় কি? বাংলাদেশের জন্য প্রথম এবং প্রধান করণীয় সীমান্তকে জোরদার করা। বাংলাদেশের সাথে যে দেশের যত সীমান্ত রয়েছে সেই সীমান্তগুলোকে স্ট্রং করা, সীমান্তরক্ষী বাহিনীগুলোকে উজ্জীবিত রাখা, সীমান্তরক্ষী বাহিনীগুলোকে দেশপ্রেমে বলীয়ান হতে সহায়তা করা, তাদের দেখভাল করা, তাদেরকে খেয়াল রাখা,
তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা। 2 নাম্বার, দেশের ভেতরে কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ন্যূনতম অস্বাভাবিকতা তৈরি করার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, এক বিন্দু ছাড় না দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা, দেশের সঙ্গে বেইমানি এবং অস্থিতিশীলতা এবং যে কোনো ধরনের সীমা লঙ্ঘনকে সরকার মোটেও প্রশ্রয় দেবে না। 3 নাম্বার, পার্বত্য চট্টগ্রামের দিকে বিশেষ নজর দেয়া। পার্বত্য চট্টগ্রামে কোনো গোষ্ঠী, কোনো বিচ্ছিন্নতাবাদী দল, কোনো সংগঠনকে বিরূপ আচরণ করবার ন্যূনতম সুযোগ না দেয়া। এবং 4 নাম্বার, কূটনীতিক সম্পর্ক বৃদ্ধি করা। একক কোনো দেশের উপর নির্ভরশীল না হয়ে একটা রাজনৈতিক এবং ডিপ্লোম্যাটিক হেজিং তৈরি করা, যাতে বিপদের সময় বন্ধুকে পাশে পাওয়া যায় এবং যে কোনো সময় যে কোনো শত্রু হিসাব নিকেশ করে কথা বলতে পারে। বাংলাদেশ যদি এই বিষয়গুলো অর্জন করতে পারে, তবে বাংলাদেশের অস্থিতিশীল করার রাস্তাগুলোকে বাংলাদেশ বন্ধ করতে পারে। আর তার চেয়েও বড় কথা কি জানেন? দেশপ্রেম। দেশকে লালন করার চিন্তা যদি সরকার ইনজেক্ট করতে পারে সাধারণ মানুষের ভেতরে, তাহলে প্রতিটি 20 কোটি মানুষের এই দেশ, প্রতিটি মানুষ প্রহরীর মতো তার সীমানা পাহারা দেবে। তোমার জন্য হব দুরন্ত, তোমার জন্য শান্ত, প্রহরী হয়ে দেব পাহারা, যেথায় তোমার সীমান্ত। আমার 2 চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমার জন্য। ধন্যবাদ সবাইকে।